জলবায়ুর উপাদানগুলা কি কি? বিসিএস এ প্রশ্ন হয় কোনটি জলবায়ুর উপাদান নয়। দেখুন, উপাদানের মধ্যে পড়ে অবশ্যই বায়ুর তাপ, ঠিক আছে, বাতাসে যে তাপমাত্রাটা বহন করছে এটা কিন্তু জলবায়ুর উপাদান। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে গরম এবং ঠান্ডার ফিলিং দেয়। শৈত্যপ্রবাহ হলে আপনি ঠান্ডা লাগে, আবার হচ্ছে হিট ওয়েভ হলে আপনার গরম লাগে। বায়ুর চাপ, ঠিক আছে, এয়ার প্রেশারটাও কিন্তু আপনার মধ্যে জলবায়ুর যে ঝড়ের যে ইস্যুগুলো আছে, ঝড় জলোচ্ছ্বাস, এগুলো কিন্তু বায়ুচাপ থেকে সৃষ্টি হয়। আছে বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ, ঠিক আছে, বায়ুর যে হিউমিডিটিটা আছে, আর্দ্রতাটা আছে, এটাও কিন্তু জলবায়ুর উপাদান। হিউমিডিটি, ঠিক আছে, হিউমিডিটি। রেইনফলটা, বারিপাত, এটাও কিন্তু জলবায়ুর উপাদান। রেইনফল, রেইনফল, এটাও কিন্তু জলবায়ুর উপাদান। পরে দেখি এখন জলবায়ু এবং আবহাওয়া এবং জলবায়ুর, যদি আমরা জলবায়ু নিয়ামকের কথা বলি, কোন কোন যে ফ্রেমগুলোর উপরে আসলে জলবায়ুটা ডিপেন্ড করে, নির্ভর করে। একটা অঞ্চলের জলবায়ু আসলে বলতে কি বুঝেন? ঠিক আছে, 30 থেকে 40 বছরের আবহাওয়ার যে গড়টা। এখন আপনার লোকেশন যদি এমন হয় যে আপনি পাহাড়ি অঞ্চলে থাকেন, মালভূমি অঞ্চলে থাকেন, সমুদ্র থেকে কাছে বা দূরে থাকেন, আপনার আশেপাশে একটা বড় বন আছে, ঠিক আছে, এগুলো তো পার্মানেন্ট ইস্যুস, এগুলোর ফলে কিন্তু আপনার জলবায়ু নির্ধারিত হয়ে যায়। কক্সবাজার অঞ্চল খুবই কমফোর্টেবল থাকার জন্য, চট্টগ্রাম হেলথ সিটি বলেছে ডব্লিউএইচও। কেন বলেছে? এটার যে লোকেশনটা, লোকেশনটা কিন্তু একটা পার্মানেন্ট ক্লাইমেট এখানে এনশিওর করেছে। তো নিয়ামক যদি আমরা বলি যে পার্মানেন্ট প্যারামিটার গুলো কোনগুলা, এটা হতে পারে অক্ষাংশ, আছে উচ্চতা অল্টিটিউড, সমুদ্র থেকে দূরত্ব, এটা কিন্তু জলবায়ুর নিয়ামক। বায়ু প্রবাহ কিন্তু জলবায়ুর নিয়ামক। সমুদ্র স্রোত, পর্বতের অবস্থান, ভূমির ঢাল, মৃত্তিকার গঠন। যদি আপনি যে অঞ্চলে থাকেন এই অঞ্চলের মাটি যদি হয় বা এটা যদি হয় হচ্ছে মরুভূমি অঞ্চলে, দেখুন আফ্রিকার অঞ্চলগুলো দেখুন, মধ্যপ্রাচ্যের অঞ্চলগুলোর দিকে তাকান, সৌদি আরবের দিকে তাকান, দুবাইয়ের দিকে তাকান। এখানে কিন্তু আসলে জলবায়ুটা কেমন, তাপমাত্রা কিন্তু অনেক বেশি থাকে, কারণ মাটি কেমন, বালিকাময়, বালু কিন্তু প্রচন্ড হিটেড হয়ে যায়। এর ফলে কিন্তু আপনার জলবায়ুটা কিন্তু ডিফাইন্ড হয়ে যায় বা হচ্ছে রেগুলেটেড হয় এই পয়েন্টগুলোর কারণে। আছে বনভূমির অবস্থান, অ্যামাজন, অ্যামাজন যেখানে, সেখানে কিন্তু আবহাওয়া বেশ আর্দ্র, ঠিক আছে, নট কমফোর্টেবল ফর লিভিং দেয়ার। কিন্তু এইসব প্লেসে এই যে আপনার জলবায়ুটা নিয়ামক হিসেবে কাজ করছে, জলবায়ু নিয়ামক হিসেবে এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু কাজ করছে। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। পরে দেখি জলবায়ুর মৌলিক শ্রেণী কয়টা। মৌলিক শ্রেণী কিন্তু দুইটা। প্রথমে আছে সমভাবাপন্ন জলবায়ু, পরে আছে চরম ভাবাপন্ন জলবায়ু। চরম ভাবাপন্ন জলবায়ুগুলো করা কেমন? এখানে আসলে আপনি ক্লাইমেটিক কন্ডিশনটা এমন, যদি ঠান্ডা হয় অনেক বেশি ঠান্ডা, আর যদি গরম হয় তীব্রতা অনেক বেশি, ঠিক আছে, তীব্রতাটা অনেক বেশি, তীব্রতা, তীব্রতা বেশি, ঠিক আছে, আপনার বেশি ঠান্ডা ফিল হবে অথবা বেশি গরম ফিল হবে। এখন দেখেন এখানে কিন্তু ডেফিনেশনে বলা হয়েছে শীত অথবা গ্রীষ্ম যাই হোক, গ্রীষ্ম যাই হোক, সেটা কিন্তু তীব্রতাটা অনেক বেশি থাকে, ঠিক আছে। এটা একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে চরম ভাবাপন্ন জলবায়ুর। মহাদেশীয় যে জলবায়ু আছে, কন্টিনেন্টাল ক্লাইমেট, সেগুলো কিন্তু চরম ভাবাপন্ন। সমুদ্র থেকে দূরত্বের কারণে এরকম জলবায়ুর সৃষ্টি হয়ে থাকে। আছে সমভাবাপন্ন জলবায়ু, যেটা কিন্তু বছর জুড়ে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে তাপমাত্রাটা আছে সেটার পার্থক্যটা কিন্তু খুব বেশি না, কম থাকে। কখনোই অনেক বেশি শীত হয় না, আবার কখনোই অনেক বেশি গরম হয় না, ঠিক আছে। তো এইসব অঞ্চলে কিন্তু আসলে ক্লাইমেটিক কন্ডিশনটা বেশ সুইটেবল বা হ্যাবিটেবল থাকে, বসবাস করার জন্য বেশ কমফোর্টেবল। যেমন বাংলাদেশের জলবায়ুটা যদি আমরা বলি, এটা কিন্তু সমভাবাপন্ন জলবায়ু, ঠিক আছে। বায়ু তাপের উপর নির্ভর করে আসলে বায়ুমণ্ডলকে, জলবায়ুর যে কয়েকটা অঞ্চল আছে, তিনটা অঞ্চল আছে। কি কি অঞ্চল? যদি আমরা কিসের উপর নির্ভর করি, বায়ুর যে তাপ সেটার উপর নির্ভর করলে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয়, আছে নাতিশীতোষ্ণ, না শীত না উষ্ণ, আছে হিমমণ্ডলীয়, ঠান্ডা অনেক। তো বিপরীতার্থক বা বিপরীতমূলক যে জলবায়ু, এটা কিন্তু গ্রীষ্ম এবং হিম, এই দুইটার মধ্যে। আর এটা মোটামুটি ব্যালেন্সড, ঠিক আছে, মোটামুটি ব্যালেন্সড, নাতিশীতোষ্ণ। তো গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুকে দুইটা পার্টে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নিরক্ষীয়, একটা হচ্ছে মৌসুমী। তো পরে আমরা দেখি এখানে বেশ কিছু জোনে আসলে আইডেন্টিফাই করা হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি ভূমধ্যসাগরীয় যে অঞ্চলটা আছে সেই অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে। পরবর্তীতে মৌসুমী জলবায়ু অঞ্চল কোনগুলো, হোয়াইট, দেখুন, হোয়াইট ডটেড, এই যে দেখুন এই যে অঞ্চলগুলো, এগুলো কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল, ঠিক আছে, চিত্রে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আর নিরক্ষীয় জলবায়ু অঞ্চল দেখুন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল হচ্ছে এই যে আলাদা করে চিহ্নিত করা যায়, ডটেড, ডার্ক ডটেড, ঠিক আছে, স্থানগুলো কিন্তু আসলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। আপনি কিন্তু ম্যাপটা খুব ভালোভাবে ড্রয়িং জানা থাকলে রিটেন পরীক্ষায় কাজে লাগাতে পারবেন। এখন কিন্তু কিন্তু আমরা বিগত বছরের বেশ কিছু প্রশ্ন সলভ করতে পারি। প্রথমে আমাদের সামনে যে প্রশ্নটি আছে, দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলন COP28
46 বিসিএস এসেছিল। COP28 এর ফোকাসটা আসলে মূলত কি ছিল? ফসিল ফিউয়েল যেটা আছে, ফসিল ফিউয়েল ফসিল ফুয়েল এই ফুয়েলের আসলে যে ব্যবহারটা গ্র্যাজুয়ালি হ্রাস করা, ক্রমান্বয়ে কমানোর জন্য কিন্তু মূল ফোকাসটা নির্ধারণ করা হয়েছিল COP28-এ, দুবাইয়ে যেটা হয়েছিল। পরের প্রশ্ন, COP26-এ সিওপি যে অ্যাব্রিভিয়েশনটি আছে, এটার মানে কি? মানে হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস, কনফারেন্স অফ দ্য পার্টিস, এটাকে বলে সংক্ষেপে কপ। ইলাবোরেশনটা কিন্তু জানবেন। বাংলাদেশের 6 ঋতুর সঠিক অনুক্রমটা কোনটা, সিকোয়েন্স কোনটার পরে কোনটা আসে, এটা কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না। দেখুন, চমৎকার একটা সিকোয়েন্স। শুরুতেই আছে গ্রীষ্ম, গ্রীষ্মের পরে আসে আমাদের এখানে বর্ষা, বর্ষার পরে আসে শরৎ, তারপর হেমন্ত, তারপরে শীত, তারপরে শেষে চমৎকার একটা সিজন বসন্ত। ঠিক আছে? তো এইভাবে এই সিকোয়েন্সিয়ালি আপনাদের যে প্রস্তুতির যে ধারাবাহিকতা, ক্রমান্বয়ে আপনারা আসলে আপনাদের যে বসন্ত, স্প্রিং, স্প্রিং এ আপনারা পৌঁছান, এটা কিন্তু আমরা প্রত্যাশা করি। ঠিক আছে? এই জন্য কিন্তু আপনাকে এত সহজ রাস্তা না, আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক কঠোর সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে রোদে পুড়তে হবে। ঠিক আছে? পড়াশোনা করে একই সঙ্গে আপনার বর্ষার মধ্যে হ্যারাসমেন্টের শিকার হতে হবে। ঠিক আছে? এখানে সেখানে পানি, নর্দমা থাকবে, অনেক কিছুই থাকবে। ঠিক আছে? তারপর সিকুয়েন্সিয়ালি আপনি আস্তে আস্তে ভালো করতে করতে সিজনের যে ইভলিউশনটা, আপনার লাইফের ইভলিউশনটা ঠিক সেভাবে এগিয়ে যাক, সেটাই আমরা প্রত্যাশা করি। পরে দেখি, একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয়, সেটাকে আসলে নামটা কি? 41 বিসিএস এবং 40তম বিসিএস এ প্রশ্ন হয়েছিল। উত্তর হবে আইসো হাইট, আইসো হাইট। সঠিক উত্তর হবে আইসো হাইট। পরের প্রশ্ন, 2015 সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু আসলে কোনটা? বলেন তো আপনারা, 2015 সালের যে প্যারিস চুক্তি, এটার সঙ্গে সম্পর্কিত বিষয়বস্তু কোনটি? অপশন আছে আপদ ঝুঁকি হ্রাস, জনসংখ্যা বৃদ্ধি হ্রাস, এত কিছু না। সঠিক উত্তর হবে জলবায়ু পরিবর্তন হ্রাস। কোনটি জলবায়ুর উপাদান নয়? একটু আগে আমরা পড়েছি কিন্তু, ক্লাইমেটের এলিমেন্ট কোনটা নয়? সঠিক উত্তর হবে, দেখুন, আছে উষ্ণতা, আছে আর্দ্রতা, ঠিক আছে, আছে বায়ু প্রবাহ, এটা হবে সমুদ্র স্রোত, পার্শিয়ালি এটা নেওয়া যেতে পারে। ঠিক আছে? বাংলাদেশের জলবায়ু কি ধরনের? এটা কিন্তু নিয়ামক, নিয়ামক সমুদ্র স্রোত, উপাদান কিন্তু না। ঠিক আছে? বাংলাদেশের জলবায়ু কি ধরনের যদি প্রশ্ন হয়ে থাকে, বাংলাদেশের জলবায়ু কি ধরনের, এটা উত্তর হবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাত, সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়েছিল? 37তম বিসিএস এর প্রশ্ন, পুরাতন প্রশ্ন। এটা কিন্তু সবচেয়ে গড় বৃষ্টিপাত, সর্বোচ্চ হাইয়েস্ট রেইনফল, এটা কিন্তু রেকর্ড করা হয়েছিল সিলেটে, সিলেটে। নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? কোন নিয়ামকটা? 37তম বিসিএস এর প্রশ্ন। অপশনে আছে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, উচ্চতা, সমুদ্র স্রোত। এখন দেখুন, অনেকগুলো অপশন আছে, এর মধ্যে কিন্তু উত্তর হবে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা কিন্তু আসলে কোন অঞ্চলের জলবায়ু নির্ধারণ করে না। পরের প্রশ্ন, বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? বাংলাদেশের সবচেয়ে গরম স্থান কোনটা? 36 বিসিএস এর প্রশ্ন। তৎকালীন সময় ছিল লালপুর, নাটোর, লালপুর নাটোর। পরের প্রশ্ন, আবহাওয়া 90% আর্দ্রতা মানে কি? যখন আপনি বলছেন আর্দ্র 90%, তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%, সম্পৃক্ত অবস্থায়, সম্পৃক্ত অবস্থায় 90%, 90%।